আমরা আলোচনা করতে চলেছি অমাধ্যম অনুমান চ্যাপ্টার দ্বিতীয় পর্ব, সেটি হচ্ছে বিবর্তন। দেখো, বিবর্তন আমরা আলোচনা করতে চলেছি বিবর্তন। এর আগে আলোচনা করেছিলাম আবর্তন, এখন আলোচনা করব বিবর্তন। এই বিবর্তন কাকে বলে? দেখো, একটি উদাহরণ দিলে বিবর্তন কাকে বলে তোমরা বুঝতে পারবে। কোন ত্রিভুজ নয় বৃত্ত ই বছর, এটাকে যদি বিবর্তন করা হয় তাহলে এটা হবে সকল ত্রিভুজ হয় অবৃত্ত এবছর। আমরা জানি এটা আশ্রয় বাক্য এবং এটা সিদ্ধান্ত বাক্য। আমরা জানি এটা আশ্রয় বাক্য এবং এটা সিদ্ধান্ত বাক্য। তো এই আবর্তনের ক্ষেত্রে এই আশ্রয় বাক্যের আরেকটা নাম আছে আবর্তনীয়, কিন্তু বিবর্তনের ক্ষেত্রে এই আশ্রয় বাক্যের আরেক নাম বিবর্তনীয় আর এই সিদ্ধান্ত বাক্যের আরেক নাম বিবর্তিত। এবার দেখো, এই বিবর্তন কাকে বলে? বলছে যে অবরহমূলক অমাধ্যম অনুমানে প্রদত্ত আশ্রয় বাক্যের উদ্দেশ্য থাকবে, কিন্তু বিধেয় পদের বিরুদ্ধ পদ হবে। বিধেয় পদের আগে একটা অযোগ হবে এবং যেখানে গুণের পরিবর্তন হবে, হয় নয় ছিল হয় হয়ে যাবে, এবং আরেকটি বাক্য সিদ্ধান্ত রূপে নির্গত হবে, তাকে বিবর্তন বলে। তাহলে বিবর্তনের সংজ্ঞা কিভাবে দেব? যে অবরহমূলক অমাধ্যম অনুমানে প্রদত্ত আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ এবং বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে এবং আশ্রয় বাক্যের গুণ সিদ্ধান্তে পরিবর্তন হবে এবং মানে অপরিবর্তিত থাকবে, তাকে বলা হবে বিবর্তন। এই বিবর্তনের নিয়মগুলো কি কি? না, প্রথমে আমরা দেখি বচনের ক্ষেত্রে কি হবে। আশ্রয় বাক্য, তারপরে কি দেখি সিদ্ধান্ত বাক্য। এই আশ্রয় বাক্যে যদি এ বচন থাকে তাহলে সিদ্ধান্তে হবে ই, আবার ই থাকলে সিদ্ধান্তে হবে এ, আবার আই থাকলে সিদ্ধান্তে হবে ও, আর ও থাকলে সিদ্ধান্তে হবে আই, মানে উল্টে যাবে। এ থাকলে ই থাকলে এ, আই থাকলে ও থাকলে আই। এটা বিবর্তনের ক্ষেত্রে। আবর্তনের ক্ষেত্রে আলাদা গেছিলাম, কিন্তু বিবর্তনের ক্ষেত্রে দেখো, এ থাকলে ই থাকলে এ, আই থাকলে ও, আর ও থাকলে আই। এবার নিয়ম দেখবো, বিবর্তনের নিয়ম কি। দেখো, বিবর্তনেরও চারটে নিয়ম। কি? 1 নম্বর নিয়ম, বিবর্তনের 1 নম্বর নিয়ম হচ্ছে কি, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্ত বাক্যে উদ্দেশ্য হয়। আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে কি হয়? উদ্দেশ্য হয়। 2, দেখো, আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে বিরুদ্ধ পদ হয়। আশ্রয় বাক্যের বিধেয় পদ দেখো সিদ্ধান্তে এসে বিরুদ্ধ পদ হয়ে যায়, অযোগ হয়ে যায়, একটা বিরুদ্ধ পদ বলে, যেটা পরিপূরক শ্রেণী বলা যায়। এরপর কি 3 নম্বর নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের গুণ। আশ্রয় বাক্যের এই যে নয় রয়েছে গুণ, এটা সিদ্ধান্তে এসে হয় হয়ে যাবে, যদি হয় থাকতো এটা নয় হয়ে যেত। 4 নম্বর নিয়ম কি? 4 নম্বর নিয়ম হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ এক থাকবে। পরিমাণের দিক থেকে এরা দুজন এক থাকবে। যদি বলো কেন, কোন দিয়ে যতটা বোঝায় সকল দিয়েও ততটা বোঝায়। আমি বললাম কোন ত্রিভুজ নয় বৃত্ত, আর এখানে মানে পুরোপুরিকে অস্বীকার করা হয়েছে। আবার এখানে দেখো সকল ত্রিভুজ হয় অবৃত্ত, মানে সকল দিয়েও ততটাই বোঝাচ্ছে। এই অবৃত্ত মানে সেই বৃত্ত নয়, মানে ত্রিভুজ, বৃত্ত না, একই মানে অপরিবর্তিত রয়েছে, কিন্তু নিয়ম সঙ্গত ভাবে অপর একটি বাক্য সিদ্ধান্ত রূপে নির্গত করা হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? বিবর্তনের নিয়মে এ থাকলে ই থাকলে এ, আই থাকলে ও থাকলে আই। আর কি শিখলাম? আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে 1। 2, আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে 3। আশ্রয় বাক্যের গুণ সিদ্ধান্তে পরিবর্তন হবে, কি হবে? পরিবর্তন হবে। আর 4 কি বলেছি? যে 4 বলেছি আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ একই থাকবে। এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে? তাহলে আজ এই পর্যন্ত ইতি করলাম, এবার আমি লেখাতে যাব তোমার।
ঠিক আছে?